আসলে ওই একটা রিভিউ ক্লাস, তাই না? তো রিভিউ ক্লাস নেওয়ার দরকার আছে, কারণ রিভিউ ক্লাস না নিলে আবার অনেক সময় আমাদের বলছে রিভিউ ক্লাস নিয়ে রেকর্ড টেকর্ড রাখেন যারা যারা রিভিউ ক্লাস করে। তো আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মিড ডিফেন্সের রিভিউ ক্লাস। রিভিউ ক্লাস মানে হচ্ছে আমাদের কোন কোন জিনিস পড়তে হবে, পড়াশোনা করা হয়েছে ক্লাসে, সবকিছু মিলানো। তো আমরা তো পড়িয়েছি মোটামুটি, আমাদের একটা সিলেবাস আছে, সিলেবাসের অর্ধেক যা পড়ানো হয়েছিল সেটা পড়ানো হয়েছে। সেখানে আমাদের অনেকগুলো জিনিস ছিল, যেমন ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে আমাদের পড়তে হয়েছে। তারপরে আমাদের এমপ্লয়াবিলিটি 360 কেন পড়ে আমাদের কি লাভ, সেগুলো নিয়ে আমরা পড়েছি। বিভিন্ন রকম কমিউনিকেশন স্কিলস নিয়ে আমরা পড়াশোনা করেছি। ওরাল স্কিল, রিটেন স্কিল, ভার্বাল নন ভার্বাল স্কিল, বিভিন্ন রকমের স্কিল, কমিউনিকেশনের পারপাস নিয়ে আমরা কথা বলেছি। তারপরে আমরা কিছু জিনিস ক্যারিয়ার গোল, মানে যে আমরা যেটা হলো ক্যারিয়ার প্ল্যান যেটা করেছিলাম সেটার জন্য কিছু কিছু জিনিস আমাদের হলো তার সঙ্গে কি মিলানো যায়, ওখানে আমরা পৌঁছাতে গেলে কি কি করা লাগবে, শর্ট অ্যানালিসিস করা লাগবে। সেই শর্ট অ্যানালিসিস আমরা আলোচনা করেছি। স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। এর মধ্যে স্ট্রেংথ উইকনেস হচ্ছে প্রেজেন্ট সময়ের জন্য, অপরচুনিটি থ্রেট ফর ফিউচার। তো একটু চালাক চতুর হলে স্ট্রেংথ উইকনেস গুলাকে কিন্তু অপরচুনিটি থ্রেট আকারে প্রকাশ করা যায় আর কি। তবে এক্স্যাক্টলি ওই রকম ধরে না করে একটু সুন্দর করে প্যারাফ্রেজিং করে দিলে ভালো হবে। তাহলে তারপর আমরা ইমেল, নেগেটিভ লেটার রাইটিং, এই জিনিসগুলো পড়েছি, তাই না? তো এর পরবর্তীতে আমরা আবার একটা জিনিস পড়েছি, যেমন ধরো কিভাবে একটা টোটাল রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে আমরা পড়েছি। যেমন প্রথমেই এমপ্লয়াররা কি করে, আগে জব ডেসক্রিপশন তৈরি করে, তারপর পার্সন স্পেসিফিকেশন তৈরি হয়, তারপর ওটা মার্কেটিং হয়, মানে অ্যাডভার্টাইজমেন্ট হয়। তারপর ক্লায়েন্টরা বা ক্যান্ডিডেটসরা তাদের ইন্টারেস্ট শো করে, তারা তাদের সিভি, তারপরে রেজিউমি এগুলো পাঠায় অ্যাজ পার রিকোয়ারমেন্ট। তারপরে হচ্ছে যে তারা ফরওয়ার্ডিং লেটার দেয়। তাহলে ফরওয়ার্ডিং লেটার লেখারও জিনিস থাকে। ফরওয়ার্ডিং অনেক সময় ফরওয়ার্ডিং লেটার হয়, ফরওয়ার্ডিং ইমেল হয়। সেই জিনিসগুলো আমরা পড়ি। ফরওয়ার্ডিং লেটারের মধ্যে কিভাবে লিখতে হয়, কতগুলো প্যারাগ্রাফ হয়, ৩টা বা ৪টা, এগুলো নিয়ে আমরা কথা বলেছি কিন্তু ক্লাসের মধ্যে, যে কোন সাধারণত কি লিখতে হয় ফরওয়ার্ডিং লেটারের মধ্যে। তারপর আমরা সিভি রেজিউমি সম্পর্কে পড়েছি, গুড রেজিউমি, ব্যাড রেজিউমি, এগুলো সম্পর্কে আমরা পড়েছি যে সিভি ভালো করে লিখতে হলে কি কি জিনিস দিতে হবে, কি জিনিস বাদ দিতে হবে, কোথায় কি লেখা যাবে, কি লেখা যাবে না, এই ধরনের বিষয় ছিল। তারপরে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলে কিভাবে প্রিপারেশন নিতে হবে, ইন্টারভিউ প্রিপারেশন। তারপরে হচ্ছে যে কোন একটা কোম্পানি বা কোনো কিছু, কোনো জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট দেখলে কি আমরা সাথে সাথে এপ্লাই করে ফেলবো, না আমাদেরকে আগে আসলে বের করতে হবে যে কোম্পানির বিষয়টা কি, কোম্পানি আমার কাছে কি চাচ্ছে, এবং আমি কোম্পানিটা কি করে, আমার কতটুকু ইন্টারেস্ট আছে এখানে, এবং আহ, আরেকটা বিষয় হচ্ছে যে আমি কতদূর যেতে পারবো এই কোম্পানিতে কাজ করলে, এইসব তো কিছু বিষয় আছে, তাই না? আমরা যখন একটা বড় কোম্পানিতে কত অ্যাডভার্টাইজমেন্ট দেখি, আগে শুধুমাত্র বেতন বেতন দেখে, সুযোগ সুবিধা দেখি তো লাভ দিব না। আমাদেরকে চিন্তা করতে হবে যে কাজগুলো কোম্পানি করে বা করায় সেগুলো আমি করতে পারি কিনা, সেটা হচ্ছে মেইন জিনিস। এবং এখানে থাকলে তুমি অনেক দূর পর্যন্ত তোমার যে ক্যারিয়ার গোল, সেটাতে তুমি কতটুকু হেল্প হবে তোমার, সেই জিনিসগুলো চিন্তা করতে হবে, তাই না? তারপর আমরা এখানে আহ কিছু টেকনোলজিক্যাল বিষয় নিয়ে পড়েছি, যেমন নিজের সম্পর্কে তুমি যদি জবটা পেতে চাও তাহলে কিছুটা নেটওয়ার্কিং করতে হবে, তাই না? যেমন তোমার সোশ্যাল প্ল্যাটফর্মে, তারপর অন্যান্য ইতে তোমার উপস্থিতি থাকলে ভালো হয়। যেমন একটা মানুষ যদি ইন্টারভিউ বোর্ডে বা এখানে যাওয়ার সময় সে যদি আরো কিছু কাজকর্ম করে যায় তার আগেই, একজনের মনে করো তাই তার কাজকর্মগুলা সে অলরেডি কোনো সাইটে দিয়ে রাখছে, তারপর বিভিন্ন জায়গায় আছে, তবে সেগুলোকে সুন্দর করে সে লিঙ্ক করে রেখেছে,
তো GitHub এ সে যখন কাজ করেছে GitHub এ হয়তো কিছু জিনিস সে করেছে। তারপর এছাড়া আসলে বিভিন্ন রকমের বডির সঙ্গে তার যোগাযোগ আছে। LinkedIn, হ্যাঁ? তারপরে তোমার Twitter, তারপরে এরকম বিভিন্ন কমিউনিটির সঙ্গে তার যোগাযোগ আছে কিনা। এগুলো কিন্তু আজকাল দেখা হয় ভালো চাকরি দেওয়ার জন্য। ঠিক আছে? এগুলো ইম্পোর্টেন্ট। তারপরে ধরো সিকিউরিটি বা এই জাতীয় জিনিসগুলো খুব ইম্পোর্টেন্ট। সিকিউরিটি স্কিল, হ্যাঁ? তারপর আমাদের এখানে একটা জিনিস আমরা বলেছিলাম যে কিভাবে তোমার এথিক্যাল ইস্যুস আছে কিছু যেগুলো আমাদের সঙ্গে এর সঙ্গে জড়িত। তারপর তোমার সফট স্কিল, হার্ড স্কিলস এর বিষয়ে বলেছিলাম আমরা, তাই না? যে সফট স্কিল, হার্ড স্কিলস কিভাবে তোমার কোনো একটা অর্গানাইজেশনের মধ্যে কাজ করতে সুবিধা করে, আবার কিভাবে তুমি যদি একটা ম্যানেজারিয়াল পজিশনে যাও বা এই জাতীয় কোনো হোল্ড করো তখন সফট স্কিলস, হার্ড স্কিলস কিভাবে তোমাকে বেনিফিট দিবে। বা তুমি যদি কোনো চ্যালেঞ্জিং পজিশনে যাও বা কোনো কিছু করো তো সফট স্কিল তোমাকে কিভাবে হেল্প করবে বা হার্ড স্কিল কিভাবে হেল্প করবে এই ধরনের বিষয়গুলো তাহলে আমাদের লাগবে। তাহলে মোটামুটি যদি আমরা আমাদের ইসের ক্ষেত্রে ওই তোমার আমরা যদি করি, আমরা যদি একটা সাম আপ করতে চাই, আমাদের প্রজেক্টের মধ্যে আমরা কিছু জিনিস আমরা এখানে করবো। তাহলে আমরা মোটামুটি বলতে পারি যে ধরো আমরা SWOT অ্যানালিসিস এর কথা যেমন বলছি যে SWOT অ্যানালিসিসটা আমাদের খুব ইম্পোর্টেন্ট, এটা খুব ভালো করে পড়া উচিত। কমিউনিকেশন স্কিল গুলো ভালো করে পড়া উচিত। কারণ বিভিন্ন রকম কমিউনিকেশন স্কিলের সাথে বেস করে কিন্তু অনেক ধরনের প্রশ্ন ওগুলা আসে আরকি। ঠিক আছে? তারপরে তোমার হচ্ছে যে আরেকটা বিষয় হলো তোমার সিভি রেজুমির বিষয়টা আমরা বলেছি। সিভি রেজুমির বিষয়টাও একটা ইম্পোর্টেন্ট জিনিস। সিভি রেজুমি কিন্তু লেখা খুব বড় না, ছোট। সেজন্য অনেক সময় রেজুমিও আসে, অনেক সময় গুড রেজুমি, ব্যাড রেজুমি বিষয় আসে, এগুলো নিয়ে আলোচনাও আসে। তো রেজুমি পড়া থাকে তো এই ধরনের জিনিস তোমরা লিখতে পারবে আরকি সিভি রেজুমি বিষয়গুলো। তারপরে ক্যারিয়ার প্ল্যানিং, তারপর সেই সংক্রান্ত শর্ট অ্যানালিসিস যদি আসে তাহলে ক্যারিয়ার প্ল্যানিং মিলাই-টিলাই হয়তো শর্ট অ্যানালিসিস আসতে পারে যে তুমি একটা বড় পজিশনে যেতে চাও, বা ছোট পজিশনে যেতে চাও, তোমার ক্যারিয়ার প্ল্যানিংটা কেমন মানে তোমার শর্ট অ্যানালিসিসটা কেমন হবে? এই জাতীয় জিনিস আসতে পারে কিন্তু। তারপরে তোমার আমরা যেমন বলি ইন্টারভিউ, তারপরেও যেটা বলা হচ্ছিল, হ্যাঁ, আচ্ছা ইন্টারভিউর আগে জানি কি একটা জিনিস ছিল? সফট স্কিল, হার্ড স্কিলস এর বিষয়গুলো ছিল। এগুলো একটা ইম্পোর্টেন্ট জিনিস। তো তারপরে কিভাবে কমিউনিকেশন স্কিল বা লিডারশিপ স্কিল এগুলো তোমাকে এমপ্লয়মেন্টে কিভাবে হেল্প করে সেই ধরনের বিষয়। এমপ্লয়াবিলিটি অনেক সময় একটা প্রশ্ন থাকে যে তোমার এমপ্লয়াবিলিটি তোমাকে কিভাবে হেল্প করতেছে বা এই ধরনের পড়াশোনা তোমাকে হেল্প করে কিনা আদৌ, এই যে একটা আসে আরকি, ঠিক আছে? তারপর তোমার কভার লেটার, সিভির কথা বলেছি, কভার লেটারও তাহলে এরকম ইম্পর্টেন্ট। কভার লেটার, কভার ইমেল, যেহেতু যেভাবে হোক ইমেল হলে ইমেলের মতো করে লিখবা, আর লেটার হলে লেটারের মতো করে লিখবা। আর তারপর হচ্ছে লেটারের সাথে কিন্তু আমার কভার লেটারটা কেন দিই? এর সঙ্গে যেন আমাদের সিভি রেজুমিটা যায় না? তার মানে হচ্ছে অ্যাটাচমেন্টে আরো কিছু থাকে। যে কভার লেটার কোন দিয়ে বলে দিতে হয় যে এর সঙ্গে এগুলো দেওয়া আছে। আচ্ছা, তারপর তোমার এখানে দেখা যায় যে আমরা কি পড়েছি? যেগুলো ইম্পোর্টেন্ট তার মধ্যে আছে ধরো আমাদের ধরো সে ইন্টারভিউর ক্ষেত্রে ধরো বিফোর ইন্টারভিউ, ওয়াইল ইন্টারভিউ, আফটার ইন্টারভিউ হয়ে বলেছিলাম আমরা। বিফোর ইন্টারভিউ একজন ইন্টারভিউই কিভাবে প্রিপারেশন নিবে, তারপর ইন্টারভিউ চলাকালীন সময় কি এটিকেট পালন করবে বা কি করবে না, সেই জিনিসগুলো আছে। ধরো তুমি শুরুতে যদি আমরা প্রথম থেকে আসি ইন্টারভিউ প্রিপারেশনের ক্ষেত্রে, আমরা যদি বলি যে আগের প্রিপারেশন ইন্টারভিউর আগে, সেখানে তাহলে প্রথমে তাকে কোথায় কখন কি অবস্থায় প্রেজেন্ট হতে হবে সেটা আগে থেকে ভালো করে মনে রাখতে হবে। সে কিভাবে যাবে, ওখানে না যাবে সেগুলো প্ল্যান করে রাখতে হবে। কোম্পানি সম্পর্কে আগে থেকে রিসার্চ করে রাখতে হবে, জেনে রাখতে হবে। যেন বিভিন্ন রকমের প্রশ্নের উত্তর সে দিতে পারে। তোমাকে কেন চাকরিতে নিবো বা টেল মি সামথিং অ্যাবাউট ইউরসেলফ বা এই জাতীয় প্রশ্নগুলোর উত্তর কিভাবে সে দিবে, এই জাতীয় জিনিসগুলা সে মনে রাখার চেষ্টা করবে। তারপর এই ধরনের অনেকগুলো জিনিস আছে। প্রি আরকি, এটা ইন্টারভিউ চলার আগে, ইন্টারভিউর আগেই এগুলো প্ল্যান করে নিতে হয় যে আমি এই কাজগুলো করবো যদি আমার এই জিনিসগুলো আসে। তারপর ওয়াইল ইন্টারভিউ সবসময় calm-cool থাকতে হবে, পজিটিভ থাকতে হবে। তো যে প্রশ্ন করবে তাকে উত্তরটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করতে হবে। না পারলে বলতে হবে যে আমি এই মুহূর্তে মনে করতে পারছি না।
আবার কিছু কিছু সময় প্রশ্ন করতে দেয় তোমাকে, তখন ইন্টেলিজেন্ট প্রশ্ন করতে হবে। তারপর এরকম জিনিসগুলো হচ্ছে জড়িত আছে আমাদের সাথে। আবার এখন করা যাবে না এরকম অনেক কিছু আছে, যেমন আম হাত পা নাড়ানো যাবে না। অনেকে আছে না পা নাড়ায় বসে, বসে এই জাতীয় জিনিস করা যাবে না। শেকিং লেগ, তারপর অনেক সময় আ মানে কারো আছে যে একটু আঙুল-টাঙুল ফোটানো, হ্যাঁ? এই জাতীয় জিনিসগুলো করা যাবে না। তারপর এরকম অনেক কিছু জিনিস আছে। ঠিক আছে? তারপর হচ্ছে যে তোমাকে যেহেতু আগে থেকে বলা ছিল প্রিপারেশন নিবা, তুমি গেটআপ সবসময় তুমি চেষ্টা করবে একটা আ ফরমাল, মানে মোট কথা ফরমাল এর থেকে আমরা যেটাকে বলি কনভেনশনাল একটা ড্রেস পরে যাওয়ার জন্য এই জাতীয় জিনিসগুলো হচ্ছে প্রিপারেশন এর মধ্যে থাকতে পারে। আর ওয়ান ইন্টারভিউতে যে জিনিস থাকে যে জিনিসগুলো করা যাবে, এই জিনিসগুলো করা যাবে না। তুমি ফাইন্ড আউট করে নিচেতে সার্চ দিলে এগুলো পেয়ে যাবা ঠিক ইন্টারভিউ বোর্ডের ক্ষেত্রে। আর আরেকটা জিনিস আছে যে আমাদের বিশেষ ক্ষেত্রে অনেক সময় এটা হয়। আইটি ফিল্ডের ইন্টারভিউ, স্পেশালাইজড ইন্টারভিউ, এটা অবশ্য আমরা এইভাবে তোমাদেরকে পড়াই এই প্রশ্ন উত্তর জন্য রেডি করিনি। তারপরেও তোমাকে জানা ভালো। সেটা হলো স্পেশাল আইটি ফিল্ডের ক্ষেত্রে ইদানিং দেখা যায় ছেলেমেয়েরা যখন যায় তাদের কোনো প্রশ্ন উত্তর করা হয় না। বলে যে আপনি একটা টিমের সঙ্গে কাজ করেন যান। টিমের সঙ্গে কাজ করে দেখা গেল হয়তো তারা কিছু ডেভেলপমেন্ট এর মধ্যে আছে। তো ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা বলতেছে। সেও সেখানে ঢুকে তাদের সঙ্গে ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা বলবে। এই জাতীয় জিনিস হতে পারে আরকি। আবার অনেক সময় বলে যে ল্যাপটপ নিয়ে যাবেন, ল্যাপটপে একটা প্রবলেম সলভ করতে দেয়। এটা হচ্ছে আপনার প্রবলেম, আপনি ২ ঘন্টার মধ্যে সলভ করেন। যদি সলভ করতে পারে তো ভালো, না পারলে অনেক সময় বলে যে আপনি বাসায় নিয়ে যান, বাসা থেকে করে আনবেন। এরকমও করা হয়। তার মানে হচ্ছে আমাদের এখানে সফটওয়্যার বা আইটিতে স্কিলটা খুব জরুরি দরকার সিজিপিএ থেকেও। ঠিক আছে? সো এগুলো ইম্পোর্টেন্ট আরকি। যাই হোক, আ তারপরে তোমার আমরা যদি আ করি তাহলে আমাদের কিছু জিনিস গেল। তোমাদের এমন কিছু আর কিছু কি বাকি পড়লো? ধরো ১ম এ আমরা কমিউনিকেশন নিয়ে কথা বলেছি, ক্যারিয়ার পাথ নিয়ে কথা বলেছি, SWOT অ্যানালিসিস নিয়ে কথা বলেছি, এমপ্লয়াবিলিটি থিসিস কিভাবে হেল্প করে সেগুলো নিয়ে কথা বলেছি। তারপরে সিভি রিজিউমি রাইটিং নিয়ে কথা বলেছি। তারপরে কভার লেটার রাইটিং নিয়ে কথা বলেছি। তারপর আমরা এখানে তোমাদের আম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জিং কেন সেটা নিয়ে কথা বলেছিলাম। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আ এই 360 কিভাবে ভালো হয়? তো তুমি কিভাবে নিজেকে একটা ভালো কোম্পানির চাকরির জন্য প্রিপেয়ার করবা? সেরকম একটা প্রশ্ন কিন্তু আমরা দিই। একটু ডিফারেন্ট টাইপের প্রশ্ন। কিছু জিনিস আসলে কিন্তু একটু আনসিন টাইপের, হ্যাঁ? আমাদের ধরো 80% ই আমরা প্রশ্নের উত্তর জানবো। কিন্তু 20% এর প্রশ্ন এরকম হবে যেটা হয়তো এভাবে তো তোমরা কখনো চিন্তা করো নাই বা তোমরা লেখো নাই। কিন্তু উত্তর হয়তো জানো। উত্তরটা তুমি তোমার মতো করে সাজায় লিখবা। হয়তো টপিকটা সম্পর্কে তোমার আইডিয়া আছে কিন্তু ধরণটা সম্পর্কে আইডিয়া নাই। সেই 10% 20% কিন্তু আমাদের সবসময় একটু এদিক ওদিক প্রশ্ন আছে। কিন্তু আসলে টপিক গুলো আমাদের পরিচিতই থাকে। ওটা থেকে একটাও বাইরে থেকে আসবে না। ঠিক আছে? এ ধরনের জিনিস আরকি। কিভাবে তুমি একটা ভালো জায়গায় জব পাওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করবা বা ভালো জব পাইতে গেলে কি, কি স্টেজ পার হয়ে আসবে। তুমি বুদ্ধিমানের মতো বসাও কতগুলো জিনিস এটা করতে হয়, এটা করতে হয়, সেটা করতে হয়, এরকম বিষয়। ঠিক আছে? তারপর তোমার এই যে জিনিসগুলো আছে আরকি। তো এখন মোটামুটি এগুলাই হলো সব। সফট স্কিল, হার্ড স্কিলস এর কথা বলেছি। তারপর র‍্যাপও তৈরি করা। মানে নিজের একটা তৈরি করা। নিজের একটা নেটওয়ার্কিং বাড়ানো এবং নিজের জব মার্কেটে নিজের একটা অবস্থান তৈরি করা। এটা একটা ইম্পোর্টেন্ট জিনিস। তাই না? অনেকভাবে নিজেকে কিন্তু প্রিপেয়ার করা যায়। শুধু একরকম না। সোশ্যাল মিডিয়া আছে, তারপরে ইলেকট্রনিক মিডিয়ার অনেকগুলো জিনিস আছে। তুমি যেগুলো ফরমাল গুলোর কথা বললে আমরা যেগুলোর কথা বলি তোমাদেরকে সেগুলোর কথাই বলো তোমরা। ঠিক আছে? যেমন আমরা তোমার নেটওয়ার্কিং কিছু LinkedIn, তারপরে তোমার যেগুলোর মধ্যে দিয়ে করি সেই জিনিসগুলো সব রিসার্চ গেট, তারপরে আমাদের Google তোমার কি বললেন এটাকে? Google রিসার্চ যেটা আছে সেই প্ল্যাটফর্মটা। এরকম বলবো যেগুলাতে যে আমরা যখন যে কাজ করব তখন সেগুলোতে কারো GitHub এ কারো অ্যাকাউন্ট আছে। সেখানে তাদের ইনফরমেশন আপলোড করা আছে কিছু। এরকমভাবে অনেকভাবে নেটওয়ার্কিং করে রাখতে হবে যেন আ একটা ভালো কমিউনিটিতে নিজের সম্পর্কে জানা যায়। তাহলে কিন্তু ভালো জব পাইতে সুবিধা হবে। তাই না? এগুলোই হচ্ছে আমাদের বিষয়। আমাদের পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো তোমার বইয়ের মধ্যে কিছু, কিছু পড়বা আর যেগুলো বলছি এগুলাকে নেটে সার্চ দিয়ে কিছু আইডিয়া ভালো করে রাখো। কারণ একটু বানায় তোমাদের লিখতে হবে। এটা টু দ্যা পয়েন্ট এর অ্যান্সার খুব কম জায়গা। ঠিক আছে? সো তোমাদের আর কোনো কিছু থাকলে একটু যদি বলো আমাকে জিজ্ঞেস করো যে স্যার এই প্রশ্নের উত্তর, ওই প্রশ্নের উত্তর বা প্রশ্ন তো আমরা সরাসরি আসলে করি না। আমরা টপিক নিয়ে আমরা একটু ডিসকাস করতে পারি। জিজ্ঞেস করো প্লিজ। বলো।
আমাদের স্যার যে আমাদের কোশ্চেন গুলা কি ডিরেক্ট আসবে নাকি হচ্ছে কোনো সিনারিও বেস আসবে? আমাদের প্রত্যেকটা প্রশ্নের মধ্যে ছোট্ট ১-২ লাইন ৩ লাইন যদি ৩-৪ লাইনের সিনারিও থাকে তাহলে তুমি সিনারিও দেওয়াই থাকলো। হয়তো বলল যে ধরো সিভির কথা বলল বা ধরো রেজুমের কথা বলল। যদি এভাবে বলতে পারে যে এরকম একটা পজিশনের জন্য তোমাকে যদি সিভি বা রেজুমে লিখতে হয় তুমি কিভাবে লিখবা? তুমি কি লিখবা বা কিভাবে লিখবা? বা তোমার কোন জিনিসগুলোকে তুমি হাইলাইট করবা? তার মানে কিন্তু সিনারিও আসতেছে সবগুলোর ক্ষেত্রে, তাই না? আবার যদি তোমাকে বলে সিভি লেখো বা রেজুমে লেখো, এই জন্য লেখো, তাহলে তোমাকে ওইভাবে লিখতে হবে। ঠিক আছে? তো এরকম ২ রকম প্রশ্নই আসতে পারে। সরাসরি সিভি রেজুমে লেখাও আসতে পারে, আবার সিভি রেজুমে সম্পর্কে লেখা সেটাও আসতে পারে। তো কভার লেটার সংক্রান্ত এরকম একটা সিনারিও দিয়ে তোমাকে হয়তো বলবে যে এর জন্য তুমি কভার লেটারের বিষয়টা যদি চিন্তা করো তাহলে কিভাবে লিখবা, কোন জিনিসটাকে হাইলাইট করবা। আবার যদি বলে যে কভার লেটার একটা লেখো বা ই করো। আজকাল অনেক সময় ইলেকট্রনিক ই দিয়েও করা হয়। যেমন তোমার ইমেইল-টিমেইলও করা হয়। তাহলে কিরকম ভাবে হবে বা কিভাবে করা যাবে? তো এই ধরনের অনেক ধরনের জিনিস আসতে পারে আরকি। সব ক্ষেত্রেই প্রত্যেকটা প্রশ্নের মধ্যেই একটা বড় সিনারিও না দিয়ে প্রত্যেক প্রশ্নেই ২-৪ লাইনের একটা সিনারিওর মতো দেওয়া থাকবে। হিন্টস দেওয়া থাকবে যে এরকম ইসের জন্য তুমি এটা লেখো। ওইরকম অন্য এইরকম পজিশনের জন্য এটা লেখো। হ্যাঁ? এরকম ভাবে আরকি। সিনারিওর মতো থাকবে। সিনারিওর মতো করে দেওয়া থাকবে ছোট, ছোট। বড় সিনারিও নাই। তারপরে আরেকজন প্রশ্ন করেন। স্যার আমাদেরকে ইমেল তারপর সিভি যেগুলো আছে এগুলো ফুল লিখতে হবে ফরম্যাট অনুযায়ী? আম আমাদের সিভি রেজুমি ফরমেট তো রেজুমি ফরমেট ছোট আছে। তুমি রেজুমি ফরমেট চিন্তা করবা। সিভির মতো বড় ফরমেট চিন্তা করবা না। হ্যাঁ, অবশ্যই আমাকে চিন্তা করতে হতে পারে। লেখার এখন এটা নিয়ে আমার কোনো নাই যে এটা ১ পৃষ্ঠায় লিখতে হবে না ২ পৃষ্ঠায় লিখতে হবে বা অন্য কিছু। এটা তুমি আমরা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে আমরা ভালো করে জানি যে ১ পৃষ্ঠা ২ পৃষ্ঠা এটা কোনো বিষয় না। তবে ভালো হয় তুমি যদি লেফট সাইডে শুরু করে রাইট সাইডে শেষ করো যদি তোমাকে ডাইরেক্ট সিভিল রেজুমে লিখতে দেয় আরকি। হ্যাঁ? আর মূল জিনিসগুলোকে হাইলাইট করা উচিত। অথবা ভালো সিভি রেজুমে কিভাবে লিখতে হবে সেই সংক্রান্ত প্রশ্ন আসলে তখনও তোমার বিষয়টা এরকম করা উচিত আরকি। কিন্তু একটা জিনিস চাইলে আরেকটা জিনিস দিয়ে আইসো না। যেমন গতবার কিন্তু চাওয়া হয়েছিল গত বছরই হ্যাঁ, গত সেমেস্টারে এরকম একটা চাওয়া হয়েছিল যে আম একটা ওটা খুব সম্ভবত কোনো একটা ছিল। অন্য রকমের লেটার মনে করো অ্যাপ্লিকেশন না তো। কোন ধরনের একটা লেটারের কথা বলা ছিল? নেগেটিভ লেটার না কোনটা যেন? যে কোন জিনিসটা করা যাবে বা যাবে না বা কিভাবে লিখলে ভালো হবে? হ্যাঁ? তো এরকম একটা কথা ছিল বা কোনো কিছু ছিল। এখন ছেলেমেয়েরা ওইটা কিভাবে বা কোন জিনিসটাকে এটা ছিল তাদের ওই সময়কার প্রশ্ন। ওটার মধ্যে ওরা পুরো ফরমেট অনুযায়ী একটা লেটার লিখে দিয়ে চলে আসছে। ও তো লেটার তখনো কিন্তু লিখতে বলে নাই এটাতে। ঠিক আছে? এটার সম্পর্কে প্রশ্ন আসছে। আবার যেখানে সরাসরি আমরা বলছি যে কিভাবে ভালো একটা সিভি লেখা যায়। তুমি একটা এক্সাম্পল দাও এই ক্ষেত্রে যদি তো এখানে বলা হচ্ছে যে তুমি এক্সাম্পল দিয়ে তুমি সিভিটা লেখো। মানে তোমার একটা স্যাম্পল সিভিটা লেখো চাওয়া হচ্ছে। কিন্তু ওখানে দেখা যাচ্ছে যে তারা ওই প্রশ্ন-টশ্ন উত্তর দিয়ে চলে আসছে। সিভি লেখে নাই এখানে বা রেজুমে লেখে নাই। এই ভুলটা করা যাবে না। তোমার কোন প্রশ্নটা করা যাবে দেখে নিবা। দেখে তার সেই অনুযায়ী উত্তর দিবে। এবং সিভি রেজুমে লিখতে বলে তাহলে অবশ্যই লিখে দিয়ে আসবা। আর যদি ওটা সম্পর্কে লিখতে বলে তাহলে সেটা সম্পর্কে লিখে দিয়ে আসবা। এটা এভাবে লিখতে হবে, এটা লিখতে হবে। এই হচ্ছে বিষয়। ঠিক আছে? আমাদের প্রশ্নের মধ্যে ২-৩ টা সেট আছে। ঠিক আছে? তো এইজন্যে আমরা এক্সাক্টলি করতেছি। এ সেট, বি সেট আমাদের সি সেট পর্যন্ত প্ল্যান করা আছে। এজন্য আমরা সবগুলো জিনিসই তোমাদেরকে বলছি। কমিউনিকেশন নিয়ে আমরা নির্দিষ্টভাবে বলতে পারছি না যে কমিউনিকেশনে কি কোন ধরনের দিতে পারবো আমরা। তবে সফট আমাদের কমিউনিকেশন এর বিষয়গুলোর মধ্যে আছে হচ্ছে যে সফট স্কিলস এর মধ্যে কিছু কমিউনিকেশন এর বিষয় আছে। যেমন কিভাবে তোমার কনফ্লিক্ট ম্যানেজমেন্ট এর বিষয় আছে। তাহলে কিভাবে মিটিং করার মাধ্যমে বা ইসের মাধ্যমে কোনো কিছুতে এগুলো করা যায় অনেক সময়। তো গুড কমিউনিকেশন বা রিটেন ওরাল ভার্বাল এর ক্ষেত্রে সুবিধা কি অসুবিধা কি এই দুটো জিনিসগুলো কিন্তু আসতে পারে অনেক সময়। তো এগুলাও আসে আরকি। তো আমরা যেগুলো ক্লাসের মধ্যে পড়াইছি এর বাইরে আসলে কোনো কিছু আসবে না। এর মধ্যেই থাকবে সবকিছু। ঠিক আছে? তোমাদেরকে ওরাল কমিউনিকেশন এর ব্যাপারে বলছিলাম, রিটেন কমিউনিকেশন এ বলছিলাম। ২ টারই সুবিধা কি অসুবিধা কি? এই জিনিসগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা। যদি প্রশ্ন সিনারিওর মধ্যে দিয়ে কোনো কিছু করে তাহলে সেটাও তুমি একটু বানানোর চেষ্টা করবে। ওই এক জায়গার প্রশ্ন শিখে রাখলে এটা অন্য জায়গায় আবার কাজে লাগে। অন্য একটা জায়গাতে হয়তো কমিউনিকেশন নিয়ে কথা বলা হচ্ছে। সফট স্কিলস এর সঙ্গে কমিউনিকেশন এর যোগাযোগ আছে। না? তারপরে তোমার এই যে ক্যারিয়ার আমরা যেটা বললাম শর্ট এনালাইসিস বা কোনো যেগুলোর সঙ্গেও কমিউনিকেশন এর বিষয় আছে। তুমি ভালো ইংলিশে লিখতে পারো। সেটা তোমার একটা স্ট্রেংথ কিন্তু। অতএব এগুলো অনেকগুলো জিনিস হচ্ছে লিঙ্ক একসঙ্গে। হ্যাঁ? তো একটা জিনিস পড়লে ওটা অনেক জায়গায় তুমি এপ্লাই করতে পারবা। এটা একটা বিষয় আরকি।
আর হচ্ছে তো আমরা বলেই দিলাম মোটামুটি কি কি আমাদের বেশি ভালো করে পড়তে হবে। স্যার নেটওয়ার্কিং থেকে কি পড়বো? নেটওয়ার্কিং থেকে প্রশ্নটা আসলে ঠিক নেটওয়ার্কিং এর না, প্রশ্নটা হচ্ছে যে তুমি কিভাবে তোমার নিজেকে প্রিপেয়ার করবা ভালো একটা ইস্যুতে চান্স পাওয়ার জন্য। তখন তুমি ওখানে লিখতে পারো আমার সোশ্যাল নেটওয়ার্কিং বাড়াতে হবে। অথবা প্রশ্ন যদি বলো যে তুমি কিভাবে তুমি তোমার নেটওয়ার্কিং বাড়াতে পারো, মানে তুমি তুমি নিজেকে জব মার্কেটে পরিচিত করার জন্য তোমার নেটওয়ার্কিং বিষয়টা কিভাবে দেখো, তখন তুমি বলতে পারো যে আমার মানে মার্কেটে অনেক ধরনের টেকনিক্যাল, যেহেতু আমরা টেকনিক্যাল নিতে পড়াশোনা করি, অনেকগুলো টেকনিক্যাল প্ল্যাটফর্ম আছে যেখানে মানুষজন ঘোরে, মানুষজন তাদের এক্সপার্ট মানুষজন এই জিনিসগুলো ফলো করে, যেমন লিঙ্কডইন, গুগল রিসার্চ, তারপরে রিসার্চ গেট, তারপরে গিটহাব, তারপর আরো যেসব যেসব জিনিসগুলো আছে, ঠিক আছে। তো আরো বেশ কয়েকটা কথা তুমি বলতে পারো। তো এরকম এই প্ল্যাটফর্ম গুলো থেকে টুইটার, ঠিক আছে। তারপরে এগুলোতে আমাদের যদি থাকে কেউ মানে এগুলো থাকলে তাহলে সবগুলাতেই যদি অ্যাকাউন্ট থাকে বা কোনো কিছু থাকে তাহলে যে কেউ যে কারো সম্পর্কে সার্চ করে বের করে নিতে পারে যে অবদান কতটুকু বা বেশি কম, এটা জানা যায়। হেল্প করবে যদি ছোট ছোট ভালো কাজ করো তাহলে অনেক জায়গায় দিয়ে রাখলে এটা তোমাকে হেল্প করবে অনেক বেশি জব পেতে। নেটওয়ার্কিং এর বিষয়গুলো হচ্ছে এরকম। জি স্যার, বুঝতে পারছি। স্যার হার্ড স্কিলের বিষয়টা যদি একটু বলতেন। জিনিসটা হার্ড স্কিল কি স্কেল বুঝলেন? হ্যালো, স্যার দুইটা জিনিস ছিল না, সফট স্কিল আর হার্ড স্কিল? হার্ড স্কিলস হচ্ছে আমাদের সলিড যে জিনিসগুলো আমাদের লাগে। যেমন ধরো তুমি যদি কোনো একটা জব করতে যাও, সেই জবের টেকনিক্যাল জিনিসগুলো তোমাকে অবশ্যই জানা থাকা লাগবে। তুমি যদি প্রোগ্রামার হিসেবে কোথাও জব পাও, তোমার হার্ড স্কিলস হচ্ছে তোমার প্রোগ্রামিং নলেজ হচ্ছে তোমার হার্ড স্কিলস। তারপরে তোমার প্রজেক্ট ম্যানেজমেন্ট নলেজ, কিভাবে প্রজেক্ট করতে হবে বা প্রোগ্রামিং ই করতে হবে, সেগুলো তোমার হার্ড স্কিলস। টেস্টিং রিলেটেড নলেজ তোমার হার্ড স্কিলস, তাই না? কোডিং রিলেটেড নলেজ তোমার হার্ড স্কিলস। তারপরে তোমার অ্যানালিসিস, ডিজাইন, ডেভেলপমেন্ট সব রকমের টেকনিক্যাল স্কিলসই তোমার হার্ড স্কিলস, ঠিক আছে। যেটা তুমি এক্সপার্ট বা যেটা তুমি এই করতে পারো, তুমি জানো, সেগুলো হার্ড স্কিলস। আর অন্যান্য জিনিস যেগুলো হচ্ছে তোমার পার্সোনাল, যেগুলো হচ্ছে একান্তই পার্সোনাল, যেমন তুমি ভালো কমিউনিকেট করতে পারো, ভালো তুমি লিড দিতে পারো, ভালো তুমি কনফ্লিক্ট ম্যানেজ করতে পারো, তুমি নেগোশিয়েট করতে পারো ক্লায়েন্টদের সঙ্গে ভালো, এগুলো হচ্ছে সফট স্কিলস, ঠিক আছে। তো হার্ড স্কিলস একটা একরকমের কাজে লাগে, সফট স্কিলস একটা একরকমের কাজে লাগে। এই স্যার আরেকটা টপিক ছিল না, নেগেটিভ লেটার্স, যেটা ওইটার বিষয়ে একটু বলবেন? আরেকটা ঠিক কোনটা? স্যার নেগেটিভ লেটার্স থেকে কি আমাদের নেগেটিভ লেটার্স নেগেটিভ লেখা আসে? লেটার রাইটিং, হ্যাঁ নেগেটিভ লেটার রাইটিং এর ক্ষেত্রে আছে, কিন্তু অনেক লেটার সাধারণত আমরা বড় হয়ে যায় তো লেটার ফেটার এগুলো একটু কম দিই। তবে নেগেটিভ লেটার রাইটিং এর টেকনিক তোমাকে জানতে চাইতে পারে। নেগেটিভ লেটার রাইটিং লেখার টেকনিকটা কি হবে, এটা তোমার কাছে সাথে বলা থাকতে পারে। এটা নেগেটিভ লেটার আমরা কিভাবে, নেগেটিভ লেটার জিনিসটা কি, নেগেটিভ লেটার কেন আমাদের লিখতে হয়, এবং নেগেটিভ লেটার রাইটিং টেকনিকটা কি, এফেক্টিভ টেকনিকটা কি, এটার সঙ্গে কিন্তু কমিউনিকেশন জড়িত, ঠিক আছে। রিটেন কমিউনিকেশন বা আমরা যদি লেখার কথা বলি রিটেন কমিউনিকেশন, ইমেলের মাধ্যমে হলেও এটাও রিটেন কমিউনিকেশন, সঙ্গে ইলেকট্রনিক রিটেন প্ল্যাটফর্ম, ঠিক আছে। এটা আমরা হাইব্রিড প্ল্যাটফর্ম বলতে পারি, হাইব্রিড কমিউনিকেশন সিস্টেম বলতে পারি। তো এগুলো দিয়ে আমরা ইউজ করি সাধারণত নিউজ পাঠাই, নেগেটিভ মেসেজ পাঠাই, নেগেটিভ লেটার পাঠাই, কিন্তু টেকনিকটা কি হবে, আমরা কিভাবে লিখবো? প্রথমে হার্ড করা যাবে না, তাই না? সফটলি এবং যেভাবে নিজের, সাধারণত যারা না করবে তাদের নিজেদের মধ্যে এইটাকে রেখে, প্রবলেমটা রেখে তাদেরকে জানানো, বিষয়গুলো এইভাবে করতে হবে আর কি, ঠিক আছে। তারপরে এবং ওই ওই যে তার যে প্রত্যেকটা মানুষকে হিসেবে সম্মানিত বা থাকে, তার তার উপস্থিতি খুব ভালো ছিল, এই ছিল, সেই জিনিসগুলোকে হাইলাইট করতে হবে, তার ভালো জিনিসগুলোকে হাইলাইট করতে হবে, এবং পরবর্তী তার জন্য প্ল্যাটফর্ম ওপেন থাকবে সেটাও বলে দিতে হবে, ঠিক আছে। সেজন্য ডিপ্রাইভ না হয় বা কখনো এইরকম জিনিস সফটলি সুন্দর করে না করতে হবে। তো এটা হচ্ছে নেগেটিভ লেটার রাইটিং এর টেকনিক্স গুলো নিয়ে বেশি ইম্পর্টেন্ট আর কি, কিভাবে লিখতে ভালো হয়। হয়তো এরকম অনেক সময় আমরা দেই, কিন্তু কোনোটার মধ্যে এরকম ছিল কিনা, না এরকম নাই। সাধারণত একবার আমি এটা এরকম প্রশ্ন করছিলাম, যদি এটা এবার আসলে একটু দেখে নিচ্ছি, এটা হলো যে
নেগেটিভ নিউজ তো তুমি যেখানে দিচ্ছ জাস্ট ওই প্যারাগ্রাফটা লেখো, মেইন ইম্পর্টেন্ট প্যারাগ্রাফটা তুমি শুধু এখানে দিই, বডি মেইন ইম্পর্টেন্স বডিটা তুমি লিখবা। এরকম একটা জিনিস একবার আমি দিয়েছিলাম নেগেটিভ লেটারের ক্ষেত্রে। আর কিছু তাহলে তো আমি মোটামুটি কভার করেই ফেলছি সবকিছু মনে হচ্ছে, তাই না? ধরো জব মার্কেট সম্পর্কে একটা আইডিয়া রাখা লাগবে যে জব মার্কেটে নিজেকে কিভাবে সুবিধা নিতে গেলে নিজেকে কিভাবে প্রিপেয়ার করবো, এটা একটা দিক। তবে অনেক সময় সেটা বেস্ট, পৃথিবীর বেস্ট অর্গানাইজেশন গুলাতে যদি আমি জব পেতে চাই তাহলে নিজেকে কিভাবে প্রিপেয়ার করবো, অথবা সেই প্রসেস গুলা কি হতে পারে, জব পাওয়ার প্রসেস গুলা কি কি হতে পারে, যেভাবে প্রশ্নটা আসুক তুমি উত্তর যেন লিখতে পারো। তারপরে তোমার সিভি রেজুমি উপকারিতা অপকারিতা, ভালো খারাপ সিভি রেজুমি কি বৈশিষ্ট্যগুলা কি এবং কিভাবে সিভি রেজুমি লিখতে হয়, তোমার লিখতে পারো তাহলে যেন তুমি লিখতে পারো। তো ক্যারিয়ার প্ল্যান কি আগামী 5-10 বছরে, কেন ওই দিকে ক্যারিয়ার প্ল্যান তোমার এরকম, কেন এরকম বলা এরকম হতে পারে। আবার ক্যারিয়ার প্ল্যান অনুযায়ী তুমি নিজেকে এখন থেকে শর্ট অ্যানালাইসিস করো সেরকম আসতে পারে। আবার শর্ট অ্যানালাইসিস ইসের জন্য আসতে পারে, কোনো একটা জবের জন্য তুমি শর্ট অ্যানালাইসিস করে দেখাও তাহলে এরকম আসতে পারে। তারপরে তোমার যে আরেকটা বললাম কি আমরা, যে তোমার ওই যে নেগেটিভ লেটার, তারপর কমিউনিকেশন, হ্যাঁ, তো কোন ধরনের কমিউনিকেশন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি ধরনের বিষয় থাকতে পারে। তারপর সফট স্কিলস হার্ড স্কিলস গুলা কি কি, যেগুলো জব রিলেটেড জবে আমাদের হেল্প করে, বিভিন্ন রকম জবে আমাদের হেল্প করে এই জাতীয় জিনিস। তারপরে তোমার কভার লেটার রাইটিং, হ্যাঁ, বেস্ট কভার লেটার টেকনিক, রাইটিং লেখার টেকনিক, এই ধরনের বিষয় নিয়ে প্রশ্ন আসতে পারে। তারপরে তোমার তোমার ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে আমাদের প্রশ্ন আছে, তাই না? ইন্টারভিউ প্রিপারেশন কিভাবে আমরা নিব, ইন্টারভিউ প্রিপারেশন ভালো ইন্টারভিউ কিভাবে নেওয়া যায়, এবং ইন্টারভিউ ডুজ এন্ড ডোন্টস এইভাবে অনেক সময় আসে, কোনটা করা যাবে কোনটা করা যাবে না ইন্টারভিউ চলাকালীন সময়। স্যালারি নিয়ে ডাইরেক্ট প্রশ্ন করা যাবে না, তোমাকে যদি প্রশ্ন করতে দেয় কখনো তুমি ডাইরেক্ট স্যালারি নিয়ে প্রশ্ন করবা না, এটিকেট আর কি। তো ইম্পর্টেন্ট অনেক সময় আমরা এরকম দিই যে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তুমি যদি তোমাকে চান্স দেওয়া কোন প্রশ্নটা করবা, এই ধরনের বিষয়। অবশ্য এটা একটু অন্যরকম, যাই হোক। তো এই যে টেকনিক, বিভিন্ন রকমের টেকনিক, যে কোনো টেকনিক গুলার কথা আনতে পারে, ডুজ এন্ড ডোন্টস অনেক কথা আনতে পারে। তো এই জিনিসগুলো আর কি বিষয়। তারপর আরেকটা জিনিস যেন কি বলেছিলাম, আমাদের নেটওয়ার্কিং এর কথা বলেছিলাম না, কিভাবে নিজেকে প্রিপেয়ার করলে জব মার্কেট, নেটওয়ার্কিং কেন ইম্পর্টেন্ট বা সেলফ নেটওয়ার্কিং ইম্পর্টেন্ট, এই জাতীয় জিনিসগুলো আসলে। তো মোটামুটি এগুলাই তো জব রিলেটেড বিষয়। ঠিক আছে, পড়াশোনা করো সবাই মিলে। আর যদি মনে করো যে আরো কিছু তোমাদের জানার আছে তাহলে আগামীকাল কিছু প্রশ্ন করো, আমি দিয়ে দিব না। ওকে, স্যার রিক্রুটমেন্ট সাইকেল থেকে কি কিছু আসবে আবার বলো। ক্লাসে পরে? রিক্রুটমেন্ট সাইকেল ক্লাসে আপনি দেখাইছেন। রিক্রুটমেন্ট সাইকেলটা অনেক বড়, তো রিক্রুটমেন্ট সাইকেলের এত বড় হয়তো প্রশ্ন নাও আসতে পারে। তবে তুমি ওই যে রিক্রুটমেন্ট সাইকেলটা আমরা অন্যভাবে তুমি কাজে লাগাইতে পারো। যদি বলে যে একটা বড় একটা ভালো একটা অর্গানাইজেশনে, ফরচুন 100, ফরচুন 500 এরকম কোন একটা অর্গানাইজেশনে তুমি জব পাইতে চাচ্ছ, তুমি এখানে জব পাওয়ার প্রসেস গুলা কি, তখন তুমি রিক্রুটমেন্ট সাইকেলের কথা তুমি আনতে পারো। কিন্তু কৌশল মতো যে আমরা জানি যে কোনো রিক্রুটমেন্টের একটা সাইকেল থাকে, প্রথমে জব ডিসক্রিপশন, পার্সন স্পেসিফিকেশন, তারপরে এই জিনিসগুলো দিয়ে শুরু হয়। তোমার কাকে হায়ার করা মানে যে লোককে হায়ার করবে তার কাজ কি, এবং কাকে তারপরে সেই কাজের জন্য লোকটার যোগ্যতা কি, এরকম করা। তো আমি যদি কোনো ইচ্ছাতে কাজ করতে চাই, আমি সবার আগে দেখবো যে ওই অর্গানাইজেশন গুলা কি কি ধরনের কাজ করায়, তারপর আমি সেই জিনিসগুলো আমার অ্যাচিভমেন্টের মধ্যে আছে কিনা আমি এগুলো অ্যাচিভ করার চেষ্টা করবো। তারপরে আমি নিজেকে সেই পরিমাণে করার পরে হয়তো তাদের অ্যাডভার্টাইজমেন্ট বা এগুলো দেখে দেখে অ্যাপ্লাই করবো। এই ধরনের কিছু জিনিস তুমি কিন্তু এই রিক্রুটমেন্ট থেকে পড়াইছি যেটা ওইখানে কাজে লাগাতে পারো। সরাসরি সরাসরি রিক্রুটমেন্ট স্টেজ নিয়ে আমরা প্রশ্ন করি না সাধারণত, কিন্তু এটা কাজে লাগে। রিক্রুটমেন্ট প্রসেস গুলো কাজে লাগে। তবে প্রিপারেশনে যে ইন্টারভিউটা কখন হয় তোমরা জানো, ইন্টারভিউর আগেই তোমাদের তাহলে ওই আরেক অন্যান্য কাজগুলো তোমাদের করে ফেলতে হবে। রিক্রুটমেন্টের সময় তোমাদের সিভি রেজুমে রাইটিং যায়, তাই না? তোমার কভার লেটার লিখতে হয়, ওই তো সবই তো সাইকেলের মধ্যে পড়ে। তো এই আর কি।
সরাসরি না, কিন্তু ইনডিরেক্টলি তো ইম্পর্টেন্ট অবশ্যই। ঠিক আছে, তোমরা পড়াশোনা করো। ঠিক আছে, আজকে আর কিছু না থাকলে আমরা শেষ করি, অসুবিধা নেই। তোমরা অনেকগুলো জিনিস আমি বলে দিচ্ছি ডাইরেক্টলি, যেমন তোমরা শর্ট অ্যানালিসিস নিয়ে প্রশ্ন অলরেডি বুঝে গেছো, তারপরে ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে কিছু জিনিস বুঝে গেছো, তারপরে কভার লেটার, রেজিউমে এইসব নিয়ে প্রশ্ন কিরকম বুঝে গেছো, তারপরে আমাদের কি বলে যে ভালো কোম্পানিতে জব অ্যাপ্লাই করার প্রসেস কিভাবে করবো, নেটওয়ার্কিং কিভাবে করবো, সফটওয়্যার হার্ড স্কিলস কোনটা আমাদের কোথায় কাজে লাগে, এগুলো বুঝে গেছো, তাই না? এগুলো নিয়ে প্রশ্ন করে থাকো সব, এখন এখন আর সময় নষ্ট করো না, ঠিক আছে? ওকে, আমাদের মনে হয় আমরা ইয়ে করতে পারি, তাই না? তারপর ইন্টারভিউ প্রিপারেশনের কথা বললাম, ইন্টারভিউ প্রিপারেশনের কথা আর রইল, ঠিক আছে? ওকে কাসিল, আর কোনো প্রশ্ন? আমাদের 5 থেকে 6টা প্রশ্ন হবে। আগের ইয়ারের কোশ্চেনটা কি স্যার আপনার কাছে হবে? একটু দেখে একটু আগের ইয়ারের প্রশ্ন থেকে এইবার তো এখনকার প্রশ্নগুলো আলাদা হবে, কারণ আগে প্রশ্নগুলো ছিল একটু ডিফারেন্ট টাইপের। আমি গত সেমিস্টারে ছিল সেলফ স্টাডি, ওটাতে আসলে কোনো প্রশ্ন এইভাবে আমরা করিনি। তার আগে সেমিস্টার আমরা পড়াইনি এটা, মানে অনেকগুলা সেকশনের পরে এসে আমাদের এই এমপ্লয়াবিলিটি আবার হচ্ছে। দেখো এবার 5টা 6টা সেকশন, মানে 37 38 গুলো মিলেই হচ্ছে, কিন্তু মানে দেখা যাচ্ছে যে আগে 33 34 35 36 বোধহয় একবার হয়ে গেছে। সুতরাং অনেকদিন পরে হচ্ছে, তো এবার সম্পূর্ণ ডিফারেন্ট মেথড করে হচ্ছে। অন্যরকম আগের প্রশ্ন দেখে আরো ডিস্ট্রাক্টেড হয়ে যাবো তোমরা, ওরা না দেখাই ভালো। তবে আমি পুরোনো প্রশ্নের স্যাম্পল আমি দিয়ে দিব না তোমাদের। আচ্ছা, আমাদের কি এমপ্লয়াবিলিটির আসছে, কি বলে এই যে বিএলসি আসছে, আমি বিএলসি তে আমি তোমাদের একটু দিয়ে দিচ্ছি, ঠিক আছে? বিএলসি তে পাবো, তুমি পুরোনো প্রশ্ন পাবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, স্যার আমাদের কয়টা কোশ্চেন হইতে পারে তাহলে? 6টা, 5 থেকে 6টা সাধারণত। 25 নম্বর তো 5 থেকে 6টা হয়, আর যদি ফাইনালের সময় 6 থেকে 8টা হয়। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হুম।